14, 14, 15, 16 আর 17, এই 4টি মন্ত্র। তত সরস্বতীর দেবীম আচ্ছাদায়তসো সুরঃ সাপি তৎকুপিতা দেবী ধনুচিচ্ছেদ চেষুভিঃ ছিন্নে ধনুষি দৈত্যেন্দ্রস্তথা শক্তি মথা দদে চিচ্ছেদ দেবী চক্রেণ তামপ্যস্য করে স্থিতাম ততঃ খড়গম উপাদায় শতচন্দ্রं চ ভানুমত अभ्यधावत तदा देवीं दैत्यानाम अधिपेश्वरः तस्या पतत एवाशु खड्गं चिच्छेद चंडिका धनुर्मुक्तैः शतैर्बाणैश्चर्म चार्क करामलम। তখন সেই অসুর শত শত স্বর দিয়ে দেবীকে আচ্ছাদিত করে ফেলল। তা দেখে দেবী ক্রোধ ভরে বাণ দিয়ে অসুরের ধনুক কেটে দিলেন। ধনুক কাটা যাওয়াতে দৈত্যরাজ শক্তি অস্ত্র ধারণ করল, কিন্তু সেই হাতের অস্ত্র দেবী চক্র দিয়ে ভেঙে দিলেন। তারপর দৈত্যাধিপতি শুম্ভ শত চন্দ্রোজ্জ্বল ঢাল এবং খড়গ নিয়ে দেবীর দিকে ধেয়ে গেল। সে আসতেই চণ্ডিকা তার ধনুকের দ্বারা নিক্ষিপ্ত বাণের দ্বারা সূর্য কিরণসম উজ্জ্বল ঢাল এবং তরোয়ালকে তৎক্ষণাৎ কেটে দিলেন। যখন প্রথমে যে ঝড়বৃষ্টি আমরা সিনেমাতে দেখেছি অন্তত পক্ষে, যে যখন কোনো শত্রুর আক্রমণ হয়, ঝড়বর্ষা কাকে বলে? দুর্গের উপর থেকে হাইট থেকেই ঝড়বর্ষা করা যায়, এমনি নিচ থেকেও করা যায়, ব্যূহ রচনা করে উপরের দিকে ছাড়তে হয়। এই উপরের দিকে যখন ছাড়বে বা উপর থেকে যখন ছাড়বে, কটা তীর মাটিতে পড়বে আর কটা তীর কার চোখে ঢুকে যাবে, পেটে ঢুকে যাবে, ওই জায়গাতে আমাদের যেই পক্ষ আক্রমণ করছে তারও সৈন্যবাহিনী আছে কিনা সেটাও দেখে নিতে হবে। কারণ যখন ষড়বর্ষা হবে, কে মরবে কোনো গ্যারেন্টি নেই, কিভাবে মরবে কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, যখন অ্যারো চার্জ হয় তখন কিছু করার থাকে না, ওই চার্জে যে কেউ মরতে পারে, যে কোনোভাবে মরতে পারে। তো বৃষ্টি অর্থাৎ চারিদিক থেকে, একটুখানি চারিদিক বললাম, তো যখন দেখছে পুরো অস্তিত্ব চাইছে একজন প্রজ্ঞাবান হোক, সব থেকে বেশি বিরোধ প্রজ্ঞাবানই করে, আর কেউ করে না, তার অস্তিত্বই করে। পৃথিবী আমাদেরকে প্রথমে আটকায়, বাবা আটকায়, মা আটকায়, আমরা এগুলো আগে আলোচনা করেছি। শেষে দেখা যাবে তুমি একদম যখন জ্ঞানের চরম শিখরে দাঁড়িয়ে আছো, তুমিই আটকাচ্ছ নিজেকে। তখন পুরো অস্তিত্ব বিধান করলেই মাত্র প্রজ্ঞা লাভ হতে পারে, এছাড়া হতে পারে না। এই যে প্রজ্ঞা লাভের ভাবটি বোঝানোর জন্য ষড়বৃষ্টি, কোনো দিক বাকি নেই, অনন্তকে বোঝানোর জন্য, সেই জন্য বলছে আচ্ছাদায়ত, পুরো ঘিরে ফেলল। অর্থাৎ চারিদিক থেকে সব যুক্তি ফেল হচ্ছে, কোনো যুক্তি যাচ্ছে না, কোনো বান চোখে, কোনো বান মুখে। প্রথমে ফুল যুক্তি অসুর দিচ্ছে, যাবতীয় যুক্তি, সূক্ষ্মতম যুক্তি দিচ্ছে দেবীকে, তারপরে দেবী অসুরকে, মানে একদম লিস্ট জায়গা চলছে। সমাধি বইবে না আমি বইব, সমাধি বইবে না আমি বইব, প্রজ্ঞা বইবে না আমি বইব, আর কিছু নেই সামনে দাঁড়িয়ে। এই জায়গাতে এই জন্য কখনো কোনো ব্যক্তি গিয়ে বলতে পারে না আমি প্রজ্ঞা লাভ করেছি, কারণ আমি সব থেকে বেশি বিরোধ করেছিলাম, আমি ছাড়া কেউ বিরোধ করেনি। তোতাপুরী যখন শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তুম ব্রহ্ম হো, ইহা পর মন লাগাও, আজ্ঞা চক্রে বা এই জায়গাতে মন লাগাতে বলছে। কি আটকালো? হচ্ছে মাকে মনে পড়ছে, মাকে মনে পড়ছে, রসার স্বাদ, মা আছে আমি আছি, মজা আছে, প্রজ্ঞাই আমাকে চালাচ্ছে, আমি প্রজ্ঞার ইশারায় চলছি। তার মানে কি, দেখো নিজেকে নিজে বলছি, আত্মগরিমা লাভ করছি, আমি প্রজ্ঞার ইশারায় চলি। তুমি কোথায়? তুমি প্রজ্ঞার একটা কিরণ মাত্র, তুমি কোথায়? এই রসাস্বাদও হবে না। এই যে রসের যে আস্বাদের কথা, এটাই কিন্তু বৈষ্ণবে বলে অনেক সময়, বৈষ্ণব ধর্মে, যে তুমি আছো আমি আছি, রসাস্বাদ হবে। বেশিরভাগ ভক্ত এর বাইরে যেতে পারে না, এই হলো দ্বৈত, এর বাইরে যেতে চায় না। এতে এত রস আছে, এত মজা আছে জীবনে, একে বলে ব্রহ্মানন্দ রস, কিন্তু আস্বাদ করার মতো কেউ দাঁড়িয়ে আছে।
যাকে সহজ স্থিতি বলে, সেখানে ব্যক্তি এটাও স্বীকার করে নেয় ব্রহ্মানন্দ রস আস্বাদও আমার ইচ্ছায় নয়, আমার ক্ষমতায় নয়। সে বলবে কে করলো, সে বলবে হলো। কিন্তু সাধারণত একটা সাধক, 99% সাধক এই কথা বলতে পারবে না। সে বলবে প্রভু তুমি আবার, আমি তোমার, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা সম্ভোগ আছে। তো এই যে ক্রমাগত স্বরনিক্ষেপ বা যুদ্ধ হচ্ছে, সম্ভোগের আমি সম্ভোগ করব না জীবনের সুখময়তা আপনি প্রবাহিত হবে? ওই সুখময়তা তো আমি কোথাও নেই, এটাকে আপন করতে হবে। জীবনের চরমতম নেগোসিয়েশন ব্যক্তিকে চয়েস করতে হবে, কি চাই, মানে মৃত্যুবরণ করতে হবে। তো দেখা যাচ্ছে যে যেই সাপিতৎ কুপিতা দেবী ধনুচিচ্ছেদ চেষুবি, দেবী মা কেটে ফেললেন ধনুককে। পুরো অস্তিত্ব বললো না, যুক্তি দাঁড়াবে না, চলো তোমার সব যুক্তির ধনুক আমি কাটছি। ছিন্নে ধনুষী দৈত্যেন্দ্র তথা শক্তি মাথা আদাল। এরপরে শক্তি অস্ত্র। শক্তি কি? আমি আত্মা। আমি আত্মা সব থেকে বড় শক্তি। স্বামী বিবেকানন্দ বারবার বলেছে তুমি আত্মা। শক্তি এই বিন্দুতে দাঁড়িয়ে আমি আত্মা সব থেকে বড় দুর্বলতা। কিন্তু ওটা কি ওষুধ শক্তিশালী? আমি তো আত্মা, এর মধ্যেও ভোগ লুকিয়ে আছে। মা দেখছেন তুমি আত্মা। একদম সত্য কথা বলছে, ফাইনেস্ট কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত আমি আত্মা বলছে মানে সমাধিস্থ হয়নি। বলছে কি করে? বলছে কি করে? এই হলো শক্তি অস্ত্র। দেখা যাচ্ছে ছিন্নে ধনুষী দৈত্যেন্দ্র তথা শক্তি মাথা আদাদে। হ্যাঁ না, দেবী কি করলেন? চিচ্ছেদ দেবী চক্রেণ তামপ্যস্য করে স্থিতাম। দেবী নিজের দিব্য দৃষ্টিরূপ সুদর্শন, যার দর্শনের মধ্যে শুভতা, সর্বোচ্চ দর্শন, সব ভেদ আমরা আগে বহু আলোচনা করেছি, কেটে দেওয়ার মতো। এই যে ভেদ কাটা, এটা আর ব্যক্তি করছে না। সে নিজেকে আর কোনো যুক্তি দিচ্ছে না, যুক্তি ঘটছে। ব্যক্তিত্ব যুক্তি দিচ্ছে, নৈর্ব্যক্তিকতার যুক্তি ঘটছে, কাটছে। মা চক্র দিয়ে কেটে দিলেন, বলে আমি আত্মা, এই ভাবও কাটো। আর এই কথা বেশি বলো না, আমি আত্মা আত্মা। তারপরে কি করছে? খড়গম উপাদায়, এখানে সুন্দর শব্দ, শত চন্দ্রাঞ্চ ভানুমত। শত শত চন্দ্রের এবং শত শত চন্দ্র চাঁদ এক হয়ে সূর্যের মতো যদি আলোকিত হয়ে যায়, তাহলে যেমন ঢাল হবে, সেরাম ঢাল নিয়ে এসেছে। কেন এরম শব্দ প্রয়োগ করলো? অভ্যধাবত তদা দেবী দৈত্যানাম অধিবেশ্বর। দৈত্যদের অধিবেশ্বর, অহং সবকিছুর অধিক রাজা। যত রকম দ্বৈত ভাব, তা দ্বৈত ভাবের শিরোমণি অহং, সে আসছে কি নিয়ে? শত শত চন্দ্র। বুঝতে হয় বিষয়টা, অনেক মন নিয়ে অমন হওয়া যায় না। অনেক চাঁদ সূর্য হতে পারে না। চাঁদের নিজস্ব প্রজ্ঞা নেই, চাঁদের নিজস্ব জ্যোতি নেই। আমি যদি 5 কোটিও চাঁদ আনি, তা সূর্যের যোগ্য হবে না, কোয়ালিটি তার বদলাবে না। হতে পারে আলো, কিন্তু বলছে কিরকম? বলছে আমি পুরো মন লাগিয়ে দেব। পুরো মন দিলে তো হবে, পূর্ণমদঃ পূর্ণমিদম। মা আবার একই কথা বলছে, তুমি বলছো পূর্ণমদঃ পূর্ণমিদম, হয়েছে তাহলে পূর্ণমদঃ। মানে পুরো ঘড়া জলে ভরে গেছে, তবুও ভক ভক আওয়াজ বেরোচ্ছে। এ কেমন ভরা, এই কেমন ভরা? কোথাও না কোথাও তো তুমি ফাঁকা আছো। তো দেবীর দিকে ধেয়ে এলো। ধেয়ে আসা তো আমরা আগে আলোচনা করেছি। এই অবস্থাতে যা কিছু হয় তার সাক্ষী হতে হয়। হুড়ুর করে আসে পরপর। আর সেই স্থূল অবস্থা নেই যে বসে বসে ভাববো আমি জীবনে কি করছি, কি ঘটছে, সব নেই এবার তো। আর যত চেষ্টা সাধনা স্তরে গিয়ে শুম্ভ যতক্ষণ আমি আর আমার ছিল, তবুও কিছু বলার ছিল। এখন বলার মতো তো কিছু নেই। আমার শুদ্ধতম সত্তা আর আমার আমি হওয়া, এই দুটো কথা বলছে। এত ইন্টিমেট কথা যে ফটাফট কথা হবে। এর মধ্যে আর কোনো, যেমন যতক্ষণ প্রেমিক প্রেমিকা দূরে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের প্রেমের কথা হয়, কাছে থাকলে তো কথা বন্ধ হয়ে যায়, যা হওয়ার হয়। প্রেম ম্যানিফেস্ট করছে, আগে নাই বললে তোমাকে ধরবো, আদর করবো, হ্যান করবো, ত্যান করবো, সামনে আছে। আর শব্দ কি চয়ন করবে? হ্যাঁ, লাইফ ইজ ইন অ্যাকশন।
এই যে কথা আছে না, ফুলসজ্জার কথা, দুলহা দুলহন মিল গায়ে, মানে কথা চলে নাকি? ওখানে কি বলবে? চলো আমরা বলি যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, বলো বলার কি আছে, তো হচ্ছে। চলো আমরা একবার একান্তে 7 পাক নিয়ে নি। কি 7 পাক নেব? এখন তো একে অপরের সাথে এক হওয়ার কথা, আর পাক কি নেব, সংকল্প কি করব? তো সেই রকম বিষয় বলছে। সেই আসতেই চণ্ডিকা তার ধনুকের দ্বারা নিক্ষিপ্ত বাণের দ্বারা সূর্য কিরণ সম উজ্জ্বল ঢালে তরোয়ালকে তৎক্ষণাৎ কেটে দিলেন। এই যে সূর্য কিরণ সম, এই কথাটা এটা কেন বলছে? খুব একটা সুন্দর শব্দ পড়ছে, যে উজ্জ্বল আর নির্মল ঢাল। উজ্জ্বল তো বটে, যখন অনেক মন আনা হয়, মানে অনেক চাঁদ আনা হয়, তার মানে তুমি তোর পুরো মনকে নিয়ে চলে এসেছো। কজন আছে যে পুরো মনকে নিয়ে আসে? কিছু তো বাঁচিয়ে বাঁচিয়ে আসে। এটা পুরো জুয়া খেলা হচ্ছে। সব মনকে লাগিয়েছে, শত শত চন্দ্র লাগিয়ে দিয়েছে, সম্পূর্ণ মনকে লাগিয়েছে, কিন্তু মনকেই লাগিয়েছে। দেখো কথাটা, সম্পূর্ণ মনকে লাগিয়েছে মানে একাগ্র চূড়ান্ত। যখন একাগ্রের চূড়ান্ত হবে, তা প্রজ্ঞার মতো একদম দেখতে বোধ হবে, সূর্যের মতো বোধ হবে, যে দেখো কিরকম একাগ্র চিত্তে ধ্যান করছে। কিন্তু ধ্যানে কি বেঁচে আছে বেঁচে নিয়ে, এটা কিন্তু ধ্যান দেখে বোঝা যাবে না। হতে পারে তুমি অনেক সেধেছো, হঠযোগ করেছো, তুমি গভীর ধ্যানে চলে গিয়েছো, কিন্তু তুমি কি অকর্তা হয়েছো? বলছেন না, যতই চন্দ্র আনো, যতই এই চন্দ্র উজ্জ্বল হোক, এই নির্মল, অর্থাৎ এর মধ্যে কোন রকমের নিজেকে বাঁচানোর মতো যে আগের বাহ্যিক প্রচেষ্টা, তা নেই। নির্মল আত্মাকে বলা হয়। তুমি নির্মল করো কাকে? মনকে। এখানে তুমি বেঁচে আছে, কিন্তু বড় নির্মল, বড় পাশের। আত্মার অহংয়ের মধ্যে একটাই মাত্র ছোট্ট পার্থক্য, স্লাইটেস্ট। অহং বলে আমি, আত্মা আমিও বলে না। অহং বলে আমি, আত্মা আমিও বলে না। অহং বলে ভালোবাসি, আত্মার চোখে প্রেম, ওটাও বলে না। তো এটি বড় উজ্জ্বল হয়েছে, বড় নির্মল হয়েছে। আমি ভালোবাসি, কিচ্ছু চাই না, তোমাকে ভালোবাসি, বড় নির্মল স্থিতি। কিন্তু এখনো শতচন্দ্র, এটা মনই। যখন এমন কেউ হয়ে যাবে যার পুরো অস্তিত্ব প্রেমের কথা বলতে শুরু করে, তাকে মুখে বলতে হয় না, তখন ব্যক্তিত্ব থেকে আত্মায় রূপান্তর হয়। আমি কখনো কখনো আলোচনা করে বলেছি, যখন প্রেজেন্স শান্তি দিতে শুরু করে কারোর, তখন সে আত্মা। যখন শান্তির বার্তা দিতে হচ্ছে, তখন সামনের ব্যক্তি এর মধ্যে এখনো প্রেমের গ্যাপ আছে। যখন এমন হয়ে যাবে, কেউ তার গুরুর জন্য হোক, ইষ্টের জন্য হোক, বা পরমাত্মার জন্য হোক, নন নেগোসিয়েবল, কোনো নেগোসিয়েশন নেই, নো নেগোসিয়েশন, সে আত্মা উঠছেই না ভিতর থেকে। আমি কালকে আলোচনা করছিলাম, কখনো ওঠেইনি যে আমার সন্ন্যাস জীবন ছাড়া কিছু হতে পারে, ওঠেইনি। উদাহরণের জন্য, বোঝার জন্য। লোকের তো ওঠে, উঠে গিয়ে তো বলবে যে না আমি এই জীবনে যাবো, ওই জীবনে যাবো। আমার ক্ষেত্রে ওঠেইনি যে আদার কোনো জীবন হতে পারে, এখনো স্টিল নাও, হতেই পারে না, নেই, একই আছে সন্ন্যাস। আর দ্বিতীয় গৃহস্থতা বলে কিছু নেই। তো এই স্থিতি যখন, এটা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আত্মার এটা অহং সত্তাকে নিয়ে বলছে, মা তা কেটে ফেললেন। দেখো কত ভয়ঙ্কর স্থিতি। তুমি বলছো ভগবান ছাড়া কিচ্ছু চাই না, আর গুরু বলছে চুপ, কোনো কথা নেই। তুমি বলবে আমি সব সব ছেড়ে উচ্চতম কথাটা বললাম, তাও নেই, বলে ফালতু বকিস না। এই অবস্থা। এরপরে 18 থেকে 21 এত অব্দি আজকে আমরা শেষ দেখব। হতাশ্ব স তদা দৈত্যশ্চিন্ম ধন্মা বিসারথি জগ্রাহ মুদ্গরং ঘোরম অম্বিকা নিধনোদ্যতঃ চিচ্ছেদা পততস্তস্য মুদ্গরং নিশিতৈশ্বরৈঃ তথাপি সভ্যধাবত্তাং মুষ্টিমুদ্যম্য বেগবান সমুষ্টিং পাতয়ামাস হৃদয়ে দৈত্যপুঙ্গবঃ দিব্যস্তঞ্চাপি সা দেবী তলেনুরস্য তাড়য়ত তলপ্রহারাভিহতো নিপপাত মহীতলে স দৈত্যরাজঃ সহসা পুনরেব ততোত্থিতঃ। বলছে এরপর অসুর রাজের ঘোড়া এবং সারথিও নিহত হলো।
ধনুক তো আগেই কেটে গিয়েছিল, তাই এখন অম্বিকাকে বধ করার জন্য সে ভয়ঙ্কর মুদগর গ্রহণ করলেন বা মুগুর। তাকে ওইভাবে আসতে দেখে দেবী তীক্ষ্ণ বাণ দিয়ে সেই মুগুর কেটে ফেললেন। তা সত্ত্বেও সে মুষ্টি উদ্যত করে তীব্র বেগে দেবীর দিকে ধাবিত হলো। এইবার সেই দৈত্যরাজ দেবীর বুকে মুষ্টির আঘাত করল, আর দেবীও শুম্ভের বুকে করতলের আঘাত করলেন। করতল মানে থাপ্পড়। থাপ্পড় খেয়ে অসুরপতি শুম্ভ মাটিতে পড়ে গেল, কিন্তু আবার তৎক্ষণাৎই আগের মতো উঠে দাঁড়ালো। আগের মতো কেন উঠে দাঁড়ালো? এটা আগের দিন আলোচনা করেছিলাম। ইফ দেয়ার ইজ অ্যাকশন, রিয়াকশন হবে। আমি শেষ হয়ে গেছি কথা ঘোষণা করো, তুমি আবার শুরু হয়ে যাবে। আমার কিছু নেই কথাটা বারবার বলো, দেখবে আমার কিছু নেই ভাবটা তোমার আছে, সৃজন হয়ে যাবে। আমি সন্ন্যাসী বারবার বলো, দৃশ্যতার ভেদ তৈরি হয়ে যাবে। আমি তোমাকে ঘৃণা করি বারবার বলো, ঘৃণার ছলে তুমি তারই কথা বারবার চিন্তা করো, এটা প্রেম। আবার একই রকম ভাবে উঠে দাঁড়াবে। যা সাক্ষিত্বের থেকে দেখা নয়, যা শুধুমাত্র নিশ্চুপ দেখা নয়, ওই দেখা আবার অন্য কোনো দেখায় রূপান্তরিত হবে, ও থামবে না। কি বলছে? অসুররাজের ঘোড়া এটা বলছে কি, আর সারথিও নিহত হলো। ঘোড়া এখানে ইন্দ্রিয় শিথিল হলো, ঘোড়া আর নেই, নিহত মানে শেষ, ইন্দ্রিয়ের উপরে যাবতীয় ভরসা শেষ, আর কিছু নেই। এই যে এত কিছু করতে গেলে তো ইন্দ্রিয় লেগেছে, চোখ কান মাথায়, ভিতরে তো চাকাটা ঘুরছে, মাথা হ্যাং। যেমন প্রচন্ড যন্ত্রণায় পড়লে বা প্রচন্ড কনফিউজ হলে মাথা হ্যাং হয়ে যায়, সমাধি স্থিতির আগেও মাথা সম্পূর্ণ স্তব্ধ হয়। এই জন্য সাইকোলজিতেও এই সমাধির যে অবস্থা, সেই অবস্থাকে বিশ্রামের চূড়ান্ত বলেছে, হাইয়েস্ট রেস্ট। স্ল্যাবের সবার উপরে সমাধি, আর সব থেকে নিচে সুইসাইড। আর কি দৈত্য বলছে, আগেই তো ধনুক বা তার যুক্তি কেটে গেছিল। এই যুক্তি তখন সাধনা ছিল, যুক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা নিজেকে, ওটা তো আগেই কেটে গেছে। আর কি বিসারথি, বুদ্ধিও বিফল হলো, আর বুদ্ধি লাগাতে পারছে না। কি বুদ্ধি লাগাবে? এতদিন বছরের পর বছর বললেন ব্রহ্ম বিচার করি, এবং তার ফলে আমি কত রস আস্বাদন করলাম। ধ্যানে গেলাম, গাছের তলায় বসলাম, এদিক ওদিক বসলাম, নদীর ধারে বসলাম, মনে হলো আমি অস্তিত্বের সাথে এক। এত কিছু করলাম, রস আস্বাদন হলো। আজকে বলছেন চুপ, এটাও দেবেন না। আমার বুদ্ধি কাজ করছে না, আমার শরীর কাজ করছে না, আমি কি নিয়ে থাকবো? সব শেষ। যুক্তি কাজ করছে না। গুরু তো সব যুক্তি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, আর গুরু যখন চুপ করতে বলে তখন সেই যুক্তি বুদ্ধিও নিয়ে নেয়, দাঁড়াবে কিসে? এই অবস্থাটা কি বলছে? মুদগড়। এই যে হাইয়েস্ট, সর্বোচ্চ মূঢ় ভাব, মুদগড় হলো মূঢ়তা, মূর্খ। এক হলো মূর্খ শেষে একদম জীবনে, সে বলে মাথা কাজ করছে না। এক হলো প্রজ্ঞাবান, সে বলে মাথা কাজ করছে না, আই ডোন্ট নো। বাচ্চাকে গিয়ে বলে, সে বলে আমি জানি না, মা জানে। সে সত্যিই কিছু জানে না। জ্ঞানীকেও গিয়ে বলো, বলছি সে মুদগড় ওঠালো, এই ভাবটার প্রোটেকশন নিল। কি? আমি তো জানি না কি হবে, আমি তো জানি না কি হবে, তাই ভয় পাচ্ছে। আমার ভয়ের যুক্তি কি? কেন আমার ত্রিলোক কাঁপছে? বলছে আমি জানি না। আসলে কিন্তু খুব ভালো করে জানে, খুব ভালো করে না, এত গভীর জানে, এত গভীর জানে যে জানি না বলে দিচ্ছে। যেই জিনিস তোমার সব থেকে বড় দুর্বলতা, তাতে তুমি সব থেকে বেশি কনসিয়াস হবে, তাকে রাখতে চাইবে। একজনের একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, সে লুকিয়ে লুকিয়ে প্রপোজ করেছিল। আরেকজন বন্ধু এসে তাকে বলছে, ওই তো দুদিন বাদে ওই মেয়েটাকে তুই প্রপোজ করবি। সঙ্গে সঙ্গে খেয়ে পড়েছে, হ্যাঁ ওকে আমি করবো, তুই জানিস ওর সাথে আমার কত সম্পর্ক, যাকে তাকে নিয়ে যাতা বলছিস। বন্ধু আরে বুঝে গেল কি কুত্তে ডাল মে কালা হয়, তাহলে এটা নিয়ে খেপে গেল কেন, এতই আর কি মারলাম। পরবর্তীকালে জানা গেল যে 2 বছর আগে তাকে প্রপোজ করা হয়ে গিয়েছে। হয়তো ধরে ফেললো, হয়তো বুঝে গেল, আমার লুকানো জিনিস লুকানো থাকলো না। এই যে আমার ত্রিলোক কাঁপছে, সবকিছু
এটাকে লুকাতে চেষ্টা করছে, তাই বলছে আমি জানি না, আমি মূঢ়, আমি কি জানি। তো কি বলছে, তা নিয়ে যখন এটাও কাজে দিল না, এটা কিন্তু দুর্লভ স্থিতি, এই ভাবও কাজে দিল না, ভাবো প্রকৃতি মা এখানে চরমতম প্রেমে চলে গিয়েছে, ও তোকে ছাড়বো তো আমি না, যাকে বলে না ভগবান হাত ধরেছেন। ব্যক্তির যাবতীয় যুক্তি, তর্ক, স্থূলতা, সূক্ষ্মতা সব যখন ফেল করছে, আমি যখন একটা আমাদের কোটেশনের মধ্যে ছিল তাতে বলেছিলাম, যখন জীবনে সব আনপ্রেডিক্টেবল ঘটতে থাকবে, যেন নতুন কিছু আসছে, একদম প্রেডিক্ট করা যাচ্ছে না, একদম কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, শুম্ভস্থিতি তাই, সব ফেল করছে, মানে এটুকু জেনে রেখেও পুরো প্রকৃতি বড় ভালোবাসে, নতুন কিছু আনছে। কিন্তু বুক ধরপড়ানি তো তেমন, মার্কশিট পাওয়ার আগে যেমন বুক ধরপড়ানি হয়। আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ ছিলাম, ফার্স্ট র্যাঙ্ক করি, 8 অব্দি আমি খুব পড়াশোনায় খুব একটা মন দিতাম না, আমি খেলা, মূর্তি বানানো এইসব নিয়ে থাকতাম। আমার রোল 32 ছিল। তারপরে আমি স্কুলে গেছি, মিশনারি স্কুল সাধারণত খুব স্ট্রিক্ট হয়, বাড়িতে এই নিয়ে ঝামেলা, ছেলের মন উড়ু উড়ু, ঠিক আছে, পড়াশোনা করে না, স্বাভাবিকভাবেই হয়। ঝামেলা বলতে কি, তো আমি স্কুল ড্রেস পরে যাইনি, চলে গিয়েছি, এখনো মনে আছে, অরেঞ্জ কালার টি শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট পরে চলে গেছি। আমাদের তো তোমার অ্যাশ কালার টাই যেমন থাকে, ব্লেজার এইসব ছিল, প্যান্ট ছিল, কিছু পরে যায়। সবাই দেখছি স্কুল ড্রেসে, আমি নেই শুধুমাত্র, একমাত্র। আর আমি তো নিঘাত কিছু না কিছু এবার যাবে, চারিদিক থেকে, বাড়িতে বাবার কাছে ঝাড়, এখানে স্কুল ড্রেস পরিনি, সামনে সবাই জড়ো হচ্ছে, কেমন হয় বুকটা, কি হবে। আর এই সময় দেখছি বাবা গাড়ি থেকে নামছেন, কোনোদিনও আসে না মার্কশিটে, রেজাল্টে, ক্লাস 8 এসছে। আর কখন, যখন আমি একটা সার্টেন জায়গার পরে তো প্যারেন্টসরা ঢুকতে পারে না, তাদের জন্য যেমন গ্যালারি থাকে, গ্যালারিতে বসতে দেওয়া হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমি যখন ঢুকছি, আর বাবা মার সাথে যোগাযোগ হবে না, বাবা তো আসবে জানি না, মা আসবে, মা বসে আছেন, যখন ঢুকছি আর কোনো কানেকশন না, কোনো কিছু প্রোটেক্ট করতে পারবো না, তখন দেখছি বাবা গাড়িটা ঢুকছে। মানে আমি জানি পিছনে বসে আছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, কোনো প্রোটেকশন দিতে পারবো না। আমি ভয়গুলো মনে করি, ওই সময় কানেক্ট করতে পারছি, গিয়ে বসেছি। ভাবো 87 আমরা ছিলাম টোটাল স্টুডেন্টস, তার মধ্যে আমি একমাত্র যে ড্রেস পরে আসি। প্রথমেই শেখর স্যার বলে একজন ছিলেন, মারতে এক্সপার্ট, আমি কখনো মার খাইনি, কারণ আমি খুব চুপচাপ থাকতাম, মারার মতো কিছু ছিল না, বদমাশি আমার ছিল না। তো আমাকে এইভাবে চশমাটাকে নিচু করে দেখে নিল যে এত কিছুর মাঝখানে এই একমাত্র ড্রেস পরে আসেন। প্রথমেই আই কার্ডের উপর ভিত্তি করে ঢুকেছিলাম, প্রথমেই তো রিজেকশন করছিল, যা হোক ছেড়ে দিলে ঢুকলাম। ওইখান থেকে ভাবো ভয়, দেখো এদিকে প্যারেন্ট ঢুকছে, এদিকে আমি নিশ্চিত জানি যে কিছু একটা ঘটবে, এইবার তো গেলাম, ঢুকিয়ে দিয়েছে, তখন আরো ভয় করছে, গেট কিপার তো ছেড়ে দিল, টিচার ম্যাডাম এরা কি বলবে, বসে আছে, সবকিছু এই হচ্ছে। ভাবো প্রত্যেকটা মুভমেন্ট আমার কাছে কেমন কাটছে। ক্লাস 8-এর ছেলে, খুব ছোট তখন, আমার মার্কশিটটা নিয়ে ভাবে দেবে, রোল নাম্বার 32, দেখছি শুভেন্দু স্যার, উনি মার্কশিট দিচ্ছিলেন, উনিও এই নিতেন, ফিজিক্স নিতেন, হ্যাঁ ফিজিক্স নিতেন। বলছেন ইউ আর হোল্ডিং দ্য র্যাঙ্ক 3rd। সবাই নড়ে চড়ে বসেছিলাম ভাবে, আমিও হাত থেকে বেশি নড়ে চড়ে গেছি। জীবনে একেবারেই আনএক্সপেক্টেড, আমি ফেল করার কথা ভাবছিলাম, যে একটা তো আমাদের সিস্টেম ছিল, একটা যদি কোনো সাবজেক্ট বিলো 34 হয়ে যায়, ইভেন 33 হয়ে যায়, তাহলে সে বি গ্রুপে যাবে, এ গ্রুপে আর থাকতে পারবে না, বি সেকশনে থাকতে হবে তাকে। তার থেকেও ততদিক খারাপ হলে সি সেকশনে না, এত ফেল। তখন যে স্থিতি আমি মনে করতে পারছি যে কি দাঁড়ায়,
যে এত বড় একটা প্রলয়ের অবস্থা যখন দাঁড়ায়, যখন সব যাবে, সেখান থেকে কেউ 3rd র্যাঙ্ক হোল্ড করে। এই ফার্স্ট আমি র্যাঙ্ক করলাম। নো ডাউট আমার প্যারেন্ট মোটেই এক্সপেক্ট করেনি এটা ঘটবে। সেই বাড়ি ক্লাস 8-এই আমার মা আমাকে পড়াতে ছেড়ে দিয়েছিল, বলে আমি ওকে পড়াবো না। পুরো খেলা ঘুরে গেছে। 4টে এক্সাম হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের পরে মা ছেড়ে দিলেন আমাকে পড়াতে। এতই খারাপ অবস্থা আমার। আমি বলছি, মা বলছে তোকে পড়াতে পারবো না, তুই দিনরাত মাটি ঘাটবি, আমি পড়াবো না, তুই পড়। কবিতা পছন্দ করতাম না, বাংলায় খুব কাঁচা ছিলাম, আর বাংলায় মা ধরতেন বারবার। তো একদম কবিতা টবিতা, রবীন্দ্রনাথ এইসব মোটে পছন্দ হতো না। মধুসূদনের কবিতা ছিল একটা, আমাকে মুখস্থ করানো যাচ্ছেই না কিছুতে। ইংলিশগুলো তবুও করে নিতাম। আমরা ছোটবেলায় সেলফিশ জায়ান্ট বলে একটা পড়েছিলাম, তো এইসবগুলো আমার খুব মজাদার জিনিস ছিল, অনায়াস করে নিতাম। কিন্তু যেই একটা কবিতা বাংলা দিত আমার হতো না, তো মা ছেড়ে দিলেন পড়াতে। ভাবো স্থিতি কি, মায়ের স্থিতি কি। আমি পড়াতে ছেড়ে দিয়েছি আর ছেলে র্যাঙ্ক করেছে। বাবা রেগে মেগেই এসেছে, এই প্রথম ছেলে র্যাঙ্ক করেছে, আর আমি পুরো মার খাওয়ার ভয়ে আছি, আর আমার সামনে আমার মার্কশিট। জীবন আনএক্সপেক্টেডলি ঘোরে। তো সেই রকমই এখানে কিছুটা এর অবস্থা, যে যাবতীয় জিনিস করছে, বলছে আমি কিছু জানি না। আমার স্মৃতি ওখানে ছিল, আমি কিছু জানি না, কি যে হতে চলেছে একদম জানা নেই, সব রকম দিকে নেগেটিভ। তো পুরো অস্তিত্ব যখন কিছু বিধান করে, তখন ব্যক্তির এমনই বোধ হয় সব নেগেটিভ, আমি কিছু জানি না। বলছি চেষ্টা করছে, কি করছে, বলছে আবার চেষ্টা করছে। বলছে মুষ্টি মুদ্যম্য বেগবান, ঘুষি উঠিয়ে গিয়েছে। এই যে ঘুষি কোথায়, বলছে হৃদয়ে, একদম সরাসরি। মুষ্টি মানে এই যে এক করা, কেন্দ্রীয়, দেখি শেষ চেষ্টা। আর অস্ত্র তো নেই, এবার বড় আত্মিক হয়ে গিয়েছে। আর যুক্তি তো নেই, না না না, ভিতরে একটা না আছে। চিনি জলে পড়ে গিয়েছে, চেঁচাচ্ছে না 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 না। একটা একটা করে মলিকিউলস জলের সাথে মিশতে শুরু করছে। চিনি বলছে না না। এটা হলো মুষ্টি, শেষ চেষ্টা, নিজেকে আটকে রাখার চেষ্টা করছে। মাটি জলে পড়ে গেছে, বলছে গলবো না। সব যুক্তি যারা ফেল করে গেছে, সব কনসেপ্ট যারা ফেল করে গিয়েছে, তাকে জ্ঞানী হতে হয় না, জ্ঞান ঘটে। যার মাথা শূন্য হয়ে গিয়েছে, সে হেল্পলেস জ্ঞান হওয়ার জন্য। লোকে জ্ঞানকে নিয়ে আসে, কিন্তু যেখানে জ্ঞান ঘটে, কেউ জ্ঞানকে চায় না, হেল্পলেসলি পড়ে। বলছে হৃদয়ে দৈত্য পুঙ্গবহ। এই হৃদয় অর্থাৎ আমরা যে হৃদয়কে আত্মা বলি, আমরা কেউ না, আমি মায়ের হৃদয়ে এবং মা এর হৃদয়ে এই ঘটছে যোগ। ঘুষি তো মারছে, যুক্তি তো না 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 বলেও একজনকে জড়িয়ে বলছে না না, তোমাকে চাই না, তোমাকে চাই না, জড়িয়ে ফেলেছে। হৃদয়ে এমন এই জায়গাটি এমনভাবে বলা যেতে পারে, এই যে মুষ্টিকে নিয়ে আঘাত করছে না, এটাকে বলা যেতে পারে পুরো যে অস্মিতা, আমাদের অহংকার, এটাকে বিক্ষেপ বলা যেতে পারে, কিছুটা শেষতম বিক্ষেপ। আমরা আগে যখন মধ্যম চরিত্র করেছিলাম, তখন এই যে বিক্ষেপ, এর নাম সম্ভবত সেখানে ছিল চিক্ষুর, চিত্তের বিক্ষেপ। এটা চিত্তের বিক্ষেপ নয়, এটা অহংয়ের অস্তিত্ব রাখার বিক্ষিপ্ত হচ্ছে না, সরে যাচ্ছে কোনোভাবে, না না না। এই যে জায়গাটা সে যাচ্ছে, এটাকে বেদান্তের ভাষায় বলে মায়ার একদম সূক্ষ্মতম হাইয়েস্ট অধ্যাস, সর্বোচ্চ অধ্যাস, সুপার ইম্পোজিশন। এই যে না ভিতর থেকে ওঠে, গেল গেল। তো এই যে জায়গা থেকে আসছে, একদিক থেকে ভয়ঙ্কর আনন্দ, যাকে না বলছো তাকেই জড়িয়ে আছো। যে আমরা অনেক সময় বলে না, তোর সাথে শেষ দেখা, বন্ধুর মধ্যে বন্ধুকে জড়িয়ে ধরেছে, একদিকে কি শেষ দেখা, আর দেখা হবে না। আজ যে জড়িয়ে ধরার সুখটা কোনটা তালে আছে, হ্যাঁ আছে না না আছে। তো বলছি এই যে ঘুষি মারলো বা এই করতলের যে আঘাত দিল, মা কি বলছে, চপেট আঘাত করলেন, থাপ্পড় কি ওষুধ করছি, ভূমিতে লুটিয়ে পড়লেন। আবার তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আমরা একটু আগে আলোচনা করে উঠে দাঁড়ানোর মানে এটা না না না, শেষ চলছে তো, শেষ তরফ, পাঁঠা কাটা হয়ে গিয়েছে, সব শেষ,
পাঠা কাটা হয়ে গিয়েছে, তবুও পাঠা তরপাচ্ছে, সেরকম অবস্থাতে দাঁড়িয়ে আছে। একদিকে আত্মায় নিমজ্জন হচ্ছে, মানে আনন্দ হচ্ছে নিজের প্রিয়তমকে বুকে জড়িয়ে। কারণ মা এবারে প্রথম, এত যুদ্ধ হয়েছে, মা কারোর গায়ে হাত তোলেননি, অর্থাৎ কারোর সাথে টাচ হয়ে যায়নি। আত্মার সাথে অহংয়ের একদম সরাসরি টাচ হচ্ছে, কিন্তু ঘুষি দিয়ে টাচ হচ্ছে। বন্ধু, তুই আমার চিরকালের বন্ধু, কিন্তু তোর সাথে দেখা হবে না। এইটা যেমন রাধা বলেন যে কৃষ্ণের বাঁশি যেন মিছরির ছুরি, এত মিষ্টি কিন্তু কাটে। কাটাতে তো নাম হবে, রক্ত পড়ছে তো না বলবে, কিন্তু মিষ্টির ছুরিকে নাও বলতে পারছে না। এই জায়গাতে দাঁড়িয়ে আছে, পড়ছে, উঠে পড়ছে। বুঝে যাচ্ছি সব ছাড়তে হবে, সব ছাড়তে আমি সব সময় রাজি, কিন্তু তারপরে বলছে ঠিক আছে আমিটা থাক। সবই যে তুমি, সব ভাবটাই তো তুমি। তুমি যদি বললে আমি সব ছাড়তে রাজি, তাহলে কিছু রাখলে তো। এই জায়গাটা বারবার বারবার আসছে, তাই উঠে দাঁড়াচ্ছে, না হয় আবার উঠে দাঁড়াচ্ছে, না হয় আবার উঠে দাঁড়াচ্ছে। পরের দিন আমরা দেখবো যে এটা কিভাবে শেষ হয়।